আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে, দুটোই মাইক্রো ক্যাপ ধরনের স্টক। তো এ ধরনের কোম্পানিগুলো কী ধরনের রিস্কি হয় আপনারা জানেন, মানে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলা হয় যখনই এ ধরনের কথা, মানে কোম্পানি নিয়ে কথা বলা হয়। তো যাই হোক, তা সত্ত্বেও এগুলোকে কভার করা হয়। তার উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ পোর্টফোলিওতে কিন্তু সব ধরনের স্টকই থাকবে, মানে যত ধরনের স্টক রয়েছে, যত ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ। আপনাকে যদি মাল্টিপ্যাকার রিটার্ন পেতে হয়, যে 10 বছর 20 বছর টাকা 100 গুণ 50 গুণ করে দিল, এরকম কিন্তু এ ধরনের কোম্পানিতেই হতে পারে। আবার আপনার টাকা দুদিনেই অর্ধেক হয়ে যেতে পারে, বা দুদিনেই 80% হাওয়া হয়ে যেতে পারে, এরকম হতে পারে। আবার জিরো হয়ে যেতে পারে। এ ধরনের রিস্কি হয় এই কোম্পানিগুলো। তো তা সত্ত্বেও ওগুলোকে কভার করা হয়। সুস্থ পোর্টফোলিওতে সব ধরনের স্টকই ইম্পর্টেন্ট। সে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে, আপনার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম অংশ জুড়েই যে এ ধরনের লার্জ ক্যাপ, মানে সরি, এ ধরনের স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি থাকবে, সেটা কিন্তু হয় না, একেবারে ডুবিয়ে দেবে। তো যে স্ট্যাবিলিটির কথা বলা হয় একটা মানে স্টেবল পোর্টফোলিওর ক্ষেত্রে, যে স্মল ক্যাপ থাকবে একেবারেই সামান্য, 10-15%, 20% এ ধরনের থাকবে। তারপরে মিড ক্যাপ থাকবে 20-25%, 30% এরকম থাকবে। 50-60% লার্জ ক্যাপ ধরনের স্টকই থাকবে। কারণ মার্কেটে যখন খুব খারাপ সময় আসে, তখন কিন্তু সেই লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনাকে রক্ষা করবে। আর এ ধরনের ছোটো কোম্পানিতে যেমন 5 বছরে আপনাকে 20 গুণ রিটার্ন দিতে পারে, তেমনি আপনার টাকা কিন্তু 5 বছরে জিরো করে দিতে পারে। সেজন্যই রিস্ক ম্যানেজমেন্টটা, এই কথাটা বারবার বলা হয় এই স্টকগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, আপনি যখনই ছোটো ধরনের এ ধরনের ছোটো কোম্পানিতে যাবেন আর কি, তখন কিন্তু আরও বেশি করে সেই কোম্পানির যে বিজনেস, তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো, সেগুলোর ওপর কিন্তু সময় অন্তর অন্তর নজর রাখতে হয়, যে তাদের বিজনেসে বাড়ছে কি না, বিজনেসে তাদের প্রফিটেবিলিটি বাড়ছে কিনা, সেলস বাড়ছে কিনা, রেভিনিউ বাড়ছে কিনা, এসব ব্যাপার যে কোয়ার্টারলি রেজাল্টগুলো হয়, সেগুলোই একমাত্র উপায় থাকে আমাদের মতো ডিটেল ইনভেস্টারদের কাছে। তো সেগুলোর দিকে নজর রাখতে হয়। আর তার বিজনেসের স্ট্রাকচারে, বা তাদের মানে ভিশন কি রয়েছে, তারা কি ভাবছে ভবিষ্যতে তাদের বিজনেস বাড়ানোর জন্য, সেগুলো ব্যাপারে একটা আন্দাজ নিতে সেই কোম্পানিটিকে স্টাডি করতে হয়। তো যাই হোক, এই ভিডিওতে এই কোম্পানিগুলোর পরিচয় করে নেব, এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল, সঙ্গে বিজনেসটাও খুব সংক্ষেপে একটা ওভারভিউ নিয়ে নেব। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, WAS সোলার বা ওয়া সোলার লিমিটেড। তো এই কোম্পানিটি সোলার নাম শুনলেই কিন্তু একটা আলাদাই বর্তমানে ক্রেজ চলছে। গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি সেক্টরে প্রচণ্ড গতি রয়েছে। তো এই কোম্পানির শেয়ার দর দেখলেও কিন্তু দুর্দান্ত গতি রয়েছে, কিন্তু সেই অনুযায়ী এদের বিজনেসটার মধ্যে কিন্তু নেই। মানে সোলার নামটা দেখলেই যে এটা ফাটাফাটি কোম্পানি হবে, তা কিন্তু না। তবে হ্যাঁ, যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেহেতু এই সোলার, গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এই সেক্টরটা একেবারে শুরুর অবস্থায় রয়েছে বলা যায়। মানে এদের যে কার্যকলাপ, মানে এই সেক্টরের যে কার্যকলাপ একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে। আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি, বাড়ন্ত দেশ। এক্ষেত্রে যে যে কোনো সেক্টরে যে উন্নয়নগুলো, তার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে আমাদের দেশ। বিশেষ করে এ ধরনের নতুন ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে, যে সেক্টরগুলো রয়েছে, তো ফিউচারের কথা ভেবেই কিন্তু একটা গতি চলে আসে, যে ভবিষ্যতে এই সেক্টরটার মধ্যে প্রচণ্ড বিজনেস বাড়বে, এই কোম্পানিগুলোর মধ্যে প্রচণ্ড বিজনেস বাড়বে। সেজন্যই এগুলোকে, মানে কতগুলো কোম্পানি দেখবেন প্রফিটেবল হওয়ার আগেই তার শেয়ার দরে গতি চলে এসেছে। তার মূল কারণ এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এগুলো মানে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলো কিন্তু এরকমই, যে সেই কোম্পানির বিজনেসটা গ্রো হওয়ার আগেই কিন্তু তার শেয়ার দরে গ্রোথ চলে আসে। সেজন্য দেখবেন যে এ ধরনের সেক্টরে যে কোম্পানিগুলো কিন্তু ওভারভ্যালুড হয়ে যায়। তো যাই হোক, এই যে কোম্পানিটি আর কি, সেটা যে ওভারভ্যালুড হয়ে গিয়েছে তা না। আর একটা ডেটাটা দেখে নেব, এর পজিটিভ দিক, নেগেটিভ দিক সবই বুঝতে পারবেন। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, তার আগে দেখে নিন এই কোম্পানির বিজনেস বলতে, এদের যেটা বিজনেস রয়েছে, মেইন বিজনেস, তারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তাছাড়াও রিয়েল এস্টেট নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এসব নিয়েও কিন্তু কাজ করে। এটা সোলার প্রজেক্ট জেনারেট করছে, সোলার পাওয়ার প্রজেক্ট সেক্ষেত্রে ইনভেস্ট করছে। তো এ ধরনের কাজ রয়েছে তাদের। এদের আপনি যদি দেখেন, সোলার পাওয়ার থেকে 60% মতো রেভিনিউ আসে, কন্ট্রাক্ট রিসিভ থেকে 7% মতো, হাফ সেল সোলার মডিউল থেকে 1% মতো, টোল কালেকশন থেকে 7% মতো, অ্যানিউটি ফ্রম MPRDC সেখান থেকে 25% মতো, এরকম তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে। দেখুন, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট রয়েছে তাদের। কোম্পানি হ্যাজ entered into a long-term PPA of 25 বছর উইথ গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড।
তো এই কোম্পানির সঙ্গে তারা সাপ্লাই দেওয়ার জন্য আর কি, পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এরকম একটা কাজের সঙ্গে তারা বড় সড়ো একটা সময়ের জন্য তারা মানে এগ্রিমেন্ট করেছে আর কি। তো এটা অবশ্যই তাদের বিজনেসকে ভালোভাবে গ্রো করতে সহযোগিতা করবে। এছাড়াও আরও অন্যান্য পদক্ষেপ নিচ্ছে যেগুলো তাদের বিজনেসকে বাড়াতে সাহায্য করবে। তো যাই হোক, এখন দেখে নিন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে। 208 কোটি মার্কেট ক্যাপিটাল, বুঝতে পারছেন কত ছোটো ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 31 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 3.5% মতো রয়েছে, বুক ভ্যালু 137 রয়েছে, বর্তমানে 157 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখুন এই কোম্পানি বিজনেসের গতিতে আছে কিনা, এটাই মূল বিষয়। তো আপনি যদি দেখেন ইদানিং কিন্তু তাদের বিজনেস আরও স্লো ডাউন হয়েছে। দেখুন 2020-তে 47 কোটি ছিল, তারপরে বছর 43 কোটি হলো, 45 কোটি, 48 কোটি, এবারে আবার 26 কোটি, যে ফার্স্ট কোয়ার্টার অবধি। তো মানে একটা কিন্তু ফ্ল্যাটিশ ভাব বা স্লো ডাউন কিন্তু দেখা যাচ্ছে। তো এ ধরনের ছোটো কোম্পানি, একেবারেই মাত্র 200 কোটির মার্কেট ক্যাপিটাল, এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম ভোলাটিলিটি থাকবেই। কোনোবার খুব বেশি অর্ডার পেলো, কোনোবার খুব কম অর্ডার পেলো। আর যে মার্কেটে বড় বড় কোম্পানি, মানে সোলার প্রজেক্টের ক্ষেত্রেই ধরুন, আপনি টাটা পাওয়ারকে আপনি প্রজেক্টটা দেবেন নাকি এ ধরনের ছোটো কোম্পানিতে দেবেন? অবশ্যই টাটা পাওয়ারের মতো বড় কোম্পানিতে দেবেন। তো সেক্ষেত্রেই হয়, মানে একেবারেই ছোটো কোম্পানিতে তাদের কিন্তু এই বড় বড় কোম্পানির সঙ্গে কম্পিট করতে হয়। তো যাই হোক, তাদের রয়েছে আর কি, বিজনেস রয়েছে, বিজনেস যে একেবারেই খারাপ অবস্থা চলে গিয়েছে তা না, কিন্তু একটা ফ্ল্যাটিশ ভাব দেখা যাচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন এক সময় 3 কোটি ছিল, 3 কোটি ছিল, 11 কোটি, তারপরে আবার 4 কোটি হলো, তারপরে 7 কোটি হলো, 10 কোটি, এবারে 6 কোটি। মানে প্রফিটেবল কোম্পানি, ইদানিং কনসিস্টেন্টলি প্রফিট করছে, কিন্তু প্রফিটেবিলিটিতে গ্রোথের মধ্যে কনসিস্টেন্সি নেই। আপনি যদি এদের হিসাবগুলো দেখেন, দেখুন গত 3 বছরে 16% নেগেটিভ তাদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ, তাদের ব্যবসা কমেছে। তাদের গত 5 বছরে 20%-এর মতো নেগেটিভ তাদের। তো যাই হোক, যেহেতু ফিউচারের কথা ভেবেই আর কি বলা হচ্ছে, তাতে ফিউচারে এই কোম্পানি বড় বড় অর্ডার পেতে পারে, সেই হিসাবেই কিন্তু এই কোম্পানিটিকে কভার করা হচ্ছে বা দেখা হচ্ছে আর কি। তো এই কোম্পানির যদি প্রফিট গ্রোথ দেখেন, এদিকে কিন্তু প্রফিটেবিলিটিতে তাদের গ্রোথ রয়েছে। দেখুন গত 5 বছরে 30% প্রফিট গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 18%-এর মতো দেখিয়েছে। গত 3 বছরে স্টক প্রাইস সিএজিআরও কিন্তু 66%-এর মতো গ্রোথ রয়েছে, 3 বছরে 5%-এর মতো রিটার্ন অন ইকুইটি রয়েছে। তো যাই হোক, মানে তেমন কনসিস্টেন্সি না হলেও ওই যে বললাম, ফিউচার ওরিয়েন্টেড যেহেতু বিজনেস করছে, যেহেতু সোলার নিয়ে কাজ করছে এবং সেখান থেকেই বেশি রেভিনিউ আসে, মূল ব্যবসাটা তাদের সেটাই, তো সেজন্যই এই কোম্পানিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা 68% মতো প্রোমোটার রয়েছে, আর পাবলিক রয়েছে 31% মতো। এখনও এফআইডি এটা কিন্তু এন্ট্রি মারেনি, এত ছোটো কোম্পানিতে তারা সাধারণত এন্ট্রি মারে না। তো যাই হোক, প্রোমোটারটা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা একটা ভরসার ব্যাপার। তো এই কোম্পানিটিকে আর কি নজরে রাখতে পারেন, আপনারা স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিটির পরে কোম্পানিটিতে চলে যাব, যেটা ল্যাটিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা অন্য সেক্টরে কাজ করে। এরা যে মোটর তৈরির ক্ষেত্রে আর কি বিভিন্ন ধরনের মোটর তারা তৈরি করে, মোটর পাম্পগুলো যেগুলো হয় আর কি, সেগুলো তৈরি করে। তো এক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেস ডেটাগুলোর আগে দেখে নিই। এই কোম্পানি 2013 সাল থেকে এরা ব্যবসা করছে। এরা লেটেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাব পারমিসিবল পাম্পগুলো যেগুলো হয় এবং মোটরগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে, যেমন বোরওয়েল সাবমার্সিবল পাম্পগুলো, তারপরে ওপেন ওয়েল সাবমার্সিবল পাম্প, ইলেকট্রিক ইন্ডাকশন মোটর, সোলার পাম্প সেট, তারপরে রিজেনারেটিভ মনোব্লক পাম্পস, এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু তাদের এই পাম্প এবং মোটরের যে প্রোডাক্টগুলো কিন্তু তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে। ম্যানুফ্যাকচারিং যদি ক্যাপাসিটি দেখেন, এদের নয়ডা, নারোদা, গুজরাটে একটি মাত্রই রয়েছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট যে একটি মাত্র রয়েছে। এত ছোটো কোম্পানি, মার্কেট ক্যাপিটাল দেখলেই বুঝতে পারবেন। তো তবে এই কোম্পানি একটা পজিটিভ ব্যাপার কি, এরা বোনাসও দিয়েছে কিন্তু 2022-এ 3:2 হারে। তো একটা কোম্পানির যদি তাদের ব্যালেন্স শিট বা তাদের বিজনেস, ওভারঅল বিজনেসের যদি স্ট্রেংথ না থাকে, সাধারণত কিন্তু বোনাস দিতে পারে না। তো সেই ডেটাগুলো দেখলেই একটা কনফিডেন্স জাগবে। দেখে নেওয়া যাক সেই ডেটাগুলো তাদের কেমন রয়েছে। তো দেখুন 118 কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও প্রচণ্ড হাই রয়েছে, 100-র উপরে রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 3 রয়েছে, বর্তমানে 20 টাকার আশেপাশে, 20.5 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এদের যদি আপনি বিজনেসে চলে যাই, দেখুন
2020-তে এদের 24 কোটি ছিল। এরা কিন্তু এদের ব্যবসা বাড়াচ্ছে, দেখুন 24 থেকে 26 হয়েছে, 26 থেকে 40 হয়েছে, 52 হয়েছে, 63, এবার 65 কোটি, মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে। প্রফিটেবিলিটি যদি দেখি, লাখে করতো তখন 42 লাখ, 51 লাখ, এখন কোটির উপরে করছে, 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি, 1 কোটি 10, এরকম কিন্তু তারা ইমপ্রুভমেন্ট করছে। আপনি যদি দেখেন তাদের হিসাবগুলো, গত 3 বছরে 33% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ বাড়িয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 46% হিসেবে দেখিয়েছে। আর স্টক প্রাইস সিএজিআরও কিন্তু সুন্দর রয়েছে, 64% মতো রয়েছে, 3 বছরের রিটার্ন অন ইকুইটি 8% মতো রয়েছে। তো এই কোম্পানি কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে, তাদের বিজনেসে ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন, কম্পাউন্ডিং সেলস, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সব কিছুর মধ্যে গ্রোথ রয়েছে। এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান, এখানে রিজার্ভ দেখতে পারবেন 6 কোটির মতো। আচ্ছা, রিজার্ভের চেয়ে এখানে ঋণ বেশি রয়েছে, 16 কোটির মতো ঋণ রয়েছে, কিন্তু সেই ঋণটা শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে খুব কমই ঋণ রয়েছে, 0.69% মতো ঋণ রয়েছে, তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর কি। কারণ শর্ট টার্মের ঋণটাই মানে লং টার্মের ঋণটাই কিন্তু সমস্যা করে, শর্ট টার্মের ঋণ তেমন কোনো সমস্যা করে না, কারণ এগুলো খুব কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায়। তো এক্ষেত্রে লং টার্মে যেটা ঋণ তাদের কিন্তু কমই রয়েছে। তো রিজার্ভ সেটা ঠিকঠাকই রয়েছে 6.94, তো এর মধ্যেও ভোলাটিলিটি রয়েছে। দেখুন একসময় 9 কোটি ছিল, তারপরে 10 কোটি ছিল, 11 কোটি ছিল, সেটা এখন কমেছে। তো যাই হোক, এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এগুলো দেখতে পারবেনই, ফ্ল্যাকচুয়েশন প্রচণ্ড হবে, তাদের শেয়ার দরে হোক, তাদের ডেটাগুলোর মধ্যেই হোক। তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, 72% মতো প্রোমোটার রয়েছে, এফআইডিআই নেই, আর বাকিটা পাবলিক রয়েছে 27% মতো। তো যে প্রোমোটার হোল্ডিং কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা একটা কনফিডেন্স যোগায় এই কোম্পানির ক্ষেত্রে। তো যাই হোক, এই কোম্পানি দুটোকে মাইক্রো ক্যাপ যারা একেবারে ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন আর কি, তাদের পোর্টফোলিওর জন্য এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন, নজরে রাখতে পারেন। তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে, কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই থাকে। তো যাই হোক, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।